নাশকতার বিশৃঙ্খলা রুখতে এবার কঠোর অবস্থানে সরকার। রাজধানী ঢাকা সহ দেশের অতি গুরুত্বপূর্ণ ৬টি জেলায় নামছে সেনাবাহিনী। ২২ জুন থেকেই মাঠ পর্যায়ে অ্যাকশনে যাচ্ছেন সেনা সদস্যরা, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। যার বাপ বলেছিল উইদি বল, তারই সন্তান মুজিববাদের পথ ধরে মোদের কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয়, আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমি সারা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই চৈতালি চক্রবর্তী 3টা কাজ করেছেন যেটা অলরেডি দেশদ্রোহীর কাজ। হাদি আমাদের দৃষ্টিতে একজন জঙ্গি। 5 তারিখে জুলাই সনদ বলে কোনো কিছুই হবে না, এটা আমি আবারও বলতেছি। এটা 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবে পালিত হবে। হিন্দুস্তান কিলার মারতা হয়, ঝাড়তা হয়, ধর্ষণ করতা হয়। অল হিন্দুস অল প্রবলেমস হয়, অল হিন্দুস নিরাপত্তা नहीं পাতা হয়। একটি প্রদেশ হয়ে যাবে। নাম্বার 1 সে বলেছে হাদি জঙ্গি, শহীদ ওসমান হাদি জঙ্গি। দ্বিতীয় বলেছেন জুলাই বলে কোনো বিপ্লব নাই, জুলাই হচ্ছে 5ই আগস্ট হচ্ছে পুলিশ হত্যা দিবস। তৃতীয় বলছেন হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠন করতে হবে। চলেন আবার জুলাই ঐক্য ফ্রন্ট করে, জুলাইয়ের একটা প্ল্যাটফর্ম করে এই আওয়ামী বিতাড়িত এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিই, না হলে এদেশের সার্বভৌমত্ব বিলীন হয়ে যাবে। এবং এই চৈতালিদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন, আপনি বিএনপি কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না, ওরাই আপনাকে ফেলে দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছি, মাদক অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। থানায় গাড়ি নাই, আসবাবপত্র নাই, সুতরাং মাদক আমাদের সমাজকে যেভাবে ধ্বংসের দিকে টেনে নিয়েছে, পুলিশকে আরো সুযোগ সুবিধা দিয়ে এই মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, সময় যেহেতু নাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আবার যখন সময় পাবো এলাকার মানুষের পক্ষে কথা বলবো। ধন্যবাদ। আমি ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশে যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানা মাদকের, শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, বাংলাদেশে উনি নাই হয়ে গেছে। আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি, কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। ভারতকে পাশ কাটিয়ে চীনের পথে বাংলাদেশ, বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সমীকরণ। তারেক রহমানের প্রথম বিদেশ সফর চীন মালয়েশিয়ায়। কি পরিকল্পনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর? চীনের সঙ্গে $9 বিলিয়ন সমঝোতা। কেন তারেক রহমানের প্রথম বিদেশ সফর ভারতের বদলে চীন ও মালয়েশিয়া? ঢাকার কূটনৈতিক ইউটার্নে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। বাংলাদেশের কূটনৈতিক মাস্টারস্ট্রোক ভারতের জন্য কতটা স্বস্তি বাড়াচ্ছে জানুন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। নাগরিক সমাজ, সিভিল সোসাইটি বিএনপির পক্ষ ত্যাগ করছে এবং জনগণ তো বিএনপির পক্ষ অলরেডি ত্যাগ করেছে। নানান গোষ্ঠী বিএনপির পক্ষ ত্যাগ করছে। আন্তর্জাতিকভাবেও বিএনপি একটা ক্রাইসিসে পড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে একদিকে গোপন চুক্তি, ভারতের সাথে ইনফরমাল চুক্তি, আবার এখন চীনমুখী হওয়ার চেষ্টা। মালয়েশিয়া গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, ভ্যালু পাননি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ কেউ আমাদের দেশের প্রধানমন্ত্রীকে রিসিভ করতে আসেনি। দেশের ভিতরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হওয়া এবং অর্থনৈতিক সংকট ধেয়ে আসছে। কারণ বাজেট, একটা সুন্দর বাজেট দেওয়া হয়েছে, বাট বাজেট বাস্তবায়নযোগ্য নয়। সুন্দর সুন্দর প্রতিশ্রুতি আছে, বাট এই প্রতিশ্রুতি পূরণের মতো কোনো পয়সা নেই। তো সব মিলিয়ে বিএনপির জন্য পৃথিবী কঠিন হয়ে আসছে, বিএনপির পৃথিবী ছোট হয়ে আসছে। বিএনপি মনে হয় বেশি দিন টিকতে পারবে না। বরং বিএনপি যে মাইনকে চিপায় পড়েছে, বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে চারিদিকে মহা আয়োজন আমরা লক্ষ্য করছি। বাস্তবিক পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির মিত্র এখন জামাত। জামাত যদি বিএনপিকে রক্ষা করে, তাছাড়া বিএনপিকে রক্ষা করার মতো কেউ নেই। নানান গোষ্ঠী, নানান সমীকরণ, অনেক কিছু আছে। আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র শুরু হয়েছে। আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়া মিন্স প্রথমে তার প্রভাব পড়ে সরকারের উপর। যেমন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে হামলা করেছিল। তাদের প্রধান টার্গেট ছিল কিন্তু ইরানের সরকার পরিবর্তন, যে ইরানের এই রেজিম থাকতে পারবে না, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কি হবে এটা আমরা ঠিক করে দেব। ডোনাল্ড ট্রাম্প কথা বলেছিলেন। তো এই জন্য বিদেশি ষড়যন্ত্রের সর্বপ্রথম প্রভাব পড়ে সংশ্লিষ্ট দেশের সরকারের উপর। বিদেশি কোনো রাষ্ট্র, যেমন ইসরায়েল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বলছে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে। তাও আবার কোথায় বসে বলছে? ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। এটা খুব ভয়াবহ একটা বিষয়। সেই জঙ্গি ধোয়া বা আরো এদিকে রাম মূর্তির অবমাননার প্রতিবাদে হিন্দুদের মধ্যে যে ইসকন কিংবা এই যে অংশটা
ভারতের সুস্পষ্ট বা সুনির্দিষ্ট দালালেরা জেগে উঠছে। এই পরিস্থিতিতে যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত হয়, তাহলে ইসরায়েল, ইন্ডিয়া তারা প্রথমে চাইবে যে বাংলাদেশের সরকার পরিবর্তন করে তাদের পছন্দের সরকার বসাতে। তাদের পছন্দের সরকার কি 111 টাইপের কোন একটা সরকার, 111 এখন হতে পারে 211, 311, যে কোনো একটা কিছু, এরকম একটা কিছু তারা চাইছে। তো সেখানে যখন জনগণ এবং সিভিল সোসাইটি একটা রেজিমের পক্ষ ত্যাগ করে, ওই রেজিমের জন্য এটা অশনি সংকেত। তবে হ্যাঁ, শত ষড়যন্ত্রের মধ্যে জনগণ যদি পক্ষে থাকে তাহলে সেই ষড়যন্ত্র সফল হয় না। যেমন ইরানের জনগণ ইরান সরকারের পক্ষে ছিল, কিছু লোক সরকার বিরোধী ছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা করার পর বিরোধী দলও তারা ঐক্যবদ্ধ হয়েছে, যার ফলে বিদেশি শক্তি পারেনি। বাংলাদেশেও অনেকটা সেম, যদি এখন সরকারি দল বিরোধী দলের মধ্যে কিছু কনফ্লিক্ট আছে, বাট বিদেশি ষড়যন্ত্রের মুখে আমার মনে হয় বিএনপি জামাত এক হবে। বিএনপি জামাতের কাছে সহায়তা চাইবে, কিন্তু বিএনপি যাদেরকে বন্ধু মনে করে, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পত্রিকার সম্পাদক, জামাতের চাইতেও যাদেরকে বন্ধু মনে করা শুরু করেছে, তারা দিন শেষে বিএনপিকে বাস দিবে। সবচেয়ে মনে রাখবেন, যদি বাংলাদেশ ভারত ইসরায়েলের ষড়যন্ত্রের কবলে পড়ে, তাহলে বিএনপি সরকারের সবচেয়ে বেশি ক্ষতি করবে। বিএনপি যাদেরকে এতদিন বন্ধু মনে করে আসছে তারা সবচেয়ে বেশি উপকার করবে। বিএনপি যাদেরকে এখন শত্রু জ্ঞান করছে সেই জামাত ইসলামী। বিএনপির আসল বন্ধু হবে এট দ্য এন্ড অফ দ্য ডে জামাত ইসলাম। তো দর্শক, নাগরিক সমাজ যে বিএনপির পক্ষ ত্যাগ করছে তার দলিল কি? নাগরিক সমাজটা কি? দেখেন, নাগরিক সমাজ, বাংলাদেশের নাগরিক সমাজ নানান লেয়ার আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নিউজ পেপার, দে আর কল্ড সিভিল সোসাইটি। তাছাড়া বিভিন্ন এনজিও আছে, তারা প্রভাবশালী সিভিল সোসাইটি। এনজিওর চাইতে শক্তিশালী কোনো সিভিল সোসাইটি হয় না। যেমন সুজন, সিপিডি ইত্যাদি ইত্যাদি, টিআইবি, এগুলো হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল সিভিল সোসাইটি। আরো অনেক আছে। এ ধরনের সিভিল সোসাইটি অনেক ক্ষেত্রে বিদেশি অর্থায়ন পায়, এবং বিদেশি, মনে রাখবেন, কেউ এক পয়সা অর্থ হাওয়া দেয় না, তার এজেন্ডা বাস্তবায়ন করতে হবে, এই জন্যই অর্থ দেয়। এই জন্য জর্জ সরোজের টাকা বলেন, আর যুক্তরাষ্ট্রের কোনো সংস্থার টাকা বলেন, আর ক্লিনটন ফাউন্ডেশনের টাকা বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন উদ্দেশ্য ছাড়া কেউ পয়সা দেয় না এবং দিবে না। দিস ইজ ফাইনাল। তো দর্শক, এই জায়গায় এই এনজিও টাইপের যে সিভিল সোসাইটি, সেই ছাতার নিচেই মূলত সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা নানান অ্যাক্টরস জড়িত হয়, এবং তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সেই এনজিও টাইপের অর্গানাইজেশনগুলো ধীরে ধীরে বিএনপির পক্ষ ত্যাগ করছে। বাংলাদেশের সিভিল সোসাইটি বেসিক্যালি প্রো আওয়ামী লীগ, জামাত ইসলামের পক্ষে সিভিল সোসাইটি নাই এবং থাকবে। এটা জামাতের রাজনীতি ধরনের মধ্যে যায় না। জামাত কখনো সিভিল সোসাইটিকে কন্টেইন করতে পারে না, এবং এটা পারবেও না, বা জামাত সেটা চেষ্টাও করে না। যেমন জামাতের বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন আছে, কিন্তু ওটা আসলে সিভিল সোসাইটি না। জামাতপন্থী কিছু এনজিও আছে, এরা সবাই জামাতের রোকন। সাপোজ নাগরিক মঞ্চ নামের একটা সংগঠন, প্রো জামাত। এখন এরা যদি একটা সেমিনার করে, এখানে যারা উপস্থিত হবে, সামনে থাকবে, এরা দেখবেন সবাই জামাতের রোকন। কিন্তু প্রকৃতপক্ষে সিভিল সোসাইটিকে ধারণ করার মতো বা পক্ষে নেওয়ার মতো কোনো কর্মসূচি জামাতের, এটা জামাতের মতো রেজিমেন্টেড বা ক্যাডার ভিত্তিক দলের পক্ষে সম্ভব না। তারা নাম দিতে পারে সিভিল সোসাইটি, বাট দে আর নট সিভিল সোসাইটি। তারা জামাতের রোকন। এই জন্য ওটাকে আমি সিভিল সোসাইটি বলবো না। সিভিল সোসাইটি মূলত প্রো আওয়ামী লীগ, প্রো ইন্ডিয়ান, প্রো ইউএস। এখন অনেকে বুকে পাথর চাপা দিয়ে বিএনপির পক্ষ নিয়েছে, বাট দে আর অ্যাকচুয়ালি আওয়ামী লীগ। দে আর ওয়েটিং ফর আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোনোভাবে আসতে পারলেই বলবে যে আমরা আওয়ামী লীগ। এক একজন সিভিল সোসাইটির রূপ আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম আলো ডেইলি স্টারের রূপ, আরো অনেকে আছে। কিছুদিন পর বুঝতে পারবেন এরা কেউ বিএনপিকে চায় না কিংবা চাইবে না। তাহলে কি জামাতকে চাইবে? না, তারা মূলত আওয়ামী লীগকে চাইবে অথবা 111 চাইবে। এটা হচ্ছে রিয়ালিটি। দেখেন, সুজনের একটা বক্তব্য আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো, আর এটার উপর ভিত্তি করে এত আলোচনা। জুলাই চেতনা বাস্তবায়নের সরকারের উদ্যোগ হতাশাজনক। সুজন, বদিউল আলম মজুমদার এই কথা বলছেন। এটা একটা গুরুত্বপূর্ণ সাইন যে সিভিল সোসাইটি কিভাবে বিএনপির বিরুদ্ধে চলে গেছে। মনে রাখবেন, এই বিএনপিকে হঠাতে যদি বিএনপি সবকিছু ঠিকঠাক না করতে পারে, পরবর্তীতে যে আন্দোলনটা হবে সেটা জুলাই সনদ এবং সংস্কার কেন্দ্র করে হবে, এবং সেখানে এই জুলাইপন্থী, আমরা জুলাই পক্ষের এই কথা বলেই বিএনপির বিরুদ্ধে আন্দোলন হবে। সেখানে জামাত এনসিপি আন্দোলন করে। আর সাদেক কাইম লন্ডনে যাওয়ার পর থেকে বিতর্ক ছাড়তেছে না রে ভাই। আমরা প্রথম দিন থেকে শুনতেছি এইখানে হাসনাত আব্দুল্লাহকে ডিম মারতেছে, এইখানে হাসনাত আব্দুল্লাহর এগেইনস্টে মিছিল হচ্ছে, এখানে আওয়ামী লীগেরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ দিতেছে, এখানে এনসিপির ছেলেপেলেরা এবং জামাতের ছেলেপেলেরা, শিবিরের ছেলেপেলেরা এগুলো প্রোটেকশন দিচ্ছে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিন্তু বহাল তবিয়তেই এবং সাদেক কাইম কিন্তু বহাল তবিয়তেই লন্ডন সফরে গেছেন, লন্ডন সফর সাকসেস করছেন, এই অক্সফোর্ড ইউনিয়নের ওখানে ভাষণও দিয়েছেন এবং বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মিটিং মিছিল করছেন, স্টুডেন্টদের কিভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে সাদেক কাইম তার প্রচেষ্টা করছেন। আর হাসনাত আব্দুল্লাহ চেষ্টা করছেন এনসিপিকে কি করে পপুলার করা যায়, মানুষকে কি করে বোঝানো যায় যে আমাদের দেশে এখন যে সরকার আছে আমরা সেই সরকারকে নিয়ে দেশটাকে ভালোভাবে করতে চাই, কিন্তু সরকারকে মানতে হবে, জুলাই সনদ পাশ করতে হবে। এই ব্যাপারে উনি একটা ছোটখাটো আন্দোলন সেখানে করছেন। এই খবর আমি লন্ডন থেকে পেয়েছি। আন্দোলন ঠিক নয়, আলোচনা করছেন, মানুষের সাপোর্ট নিচ্ছেন সরকার যেন জুলাই সনদটা পাশ করে, এবং মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আমরা যে কারণে এই জুলাই যুদ্ধটা করেছি, একমাত্র কারণ ছিল দেশে একটা নতুন সিস্টেম চালু করা, সেই সিস্টেমটা যেন চালু হয় এই জন্য সে জনমত তৈরি করছেন।
পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা তো আছেই। ডিম মারতে বহু চেষ্টা করেছে, কিন্তু ডিম মারতে পারেনি, বরঞ্চ তাদেরকেই সেদ্ধ ডিম দেখিয়ে এসছে বা দেখাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, এবং লন্ডন সিটিতে সে তার মিডল ফিঙ্গার দেখিয়ে ডাঁটে ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে একটা দুঃসংবাদ বলুন, যে কোনো একটা অপসংবাদ বলুন, বাংলাদেশে আমরা জেনেছি। সেটা হলো গত বৃহস্পতিবারের ঘটনা নাকি শুক্রবারের ঘটনা। হাসনাত আব্দুল্লাহ ক্যামব্রিজের একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন, অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে একটা মিটিং ছিল বা করে এসছেন। তারা যখন আসছিলেন তখন তাদের পেছনে লার্নার্স লেখা একটি মোটর বাইক, নর্মাল মোটর বাইক, এল লেখা, এল মানে লার্নার্স, এই গাড়িটাকে ফলো করছিল। এখন গাড়ির ভিতরে যারা ছিল, হাসনাত আব্দুল্লাহ সহ বাকি যে কজন ছিল, তারা ওটা ভিডিও করছিল। এই ভিডিওটা সামাজিক মাধ্যমে এসছে, আমি এটা আপনাকে দেখাতে চাই না, অনেকে দেখেছেন, যে ওরা দেখছে যে এই মোটরসাইকেলটা তাদের পিছু পিছুই আসছে, সে সামনেও যাচ্ছে না এবং তার পিছিয়ে আছে, এবং মাঝে মধ্যে সে যেন কিছু বলছে। এই ভিডিওটা হাসনাত আব্দুল্লাহর গাড়ির ব্যাক সিট থেকে করা হয়েছে। এক সময় ছেলেটা ক্রস করে তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। সে হয়তো জিজ্ঞেস করতে চেয়েছিল যে আপনারা আমাকে এতক্ষণ সাইড দিচ্ছেন না কেন, অথচ সাইড দেওয়ার মতো জায়গা ছিল, ছেলেটা কিন্তু সাইড দিয়ে ওভারটেক করছিল না। আমরা যেটা দেখেছি সেটাই বলছি ওই ভিডিওতে। এটা নিয়ে দুই রকমের আলোচনা দুই পক্ষ থেকে বলা হচ্ছে। আওয়ামী লীগ থেকে একটা বয়ান দেওয়া হয়েছে, এনসিপি থেকে একটা বয়ান দেওয়া হয়েছে। আমরা এনসিপির বয়ানটা প্রথম শুনি। এনসিপি থেকে বলা হচ্ছে এই ছেলেটি তাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করবার পর ছেলেটি একসময় তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, এরপর এখানে বাকবিতণ্ড হয়েছে, ছেলেটি তারপর চলে গেছে, বাকবিতণ্ড হয়েছে, এনসিপির ভাষ্য। এখন প্রশ্ন আসলো যে একটি ছেলে, 7 জনের একটা গাড়ি ছিল, সেটা মাইক্রো ছিল 7 সিটারের, 7 জনের একটা গাড়িকে ফলো করছে, এবং তাকে দেখে তো ভয় পাবার কিছু নেই, কারণ হাসনাত আব্দুল্লাহ 7 জন ছিল, উনি একা ছিলেন। ওনার নাম বোধহয় জুবায়ের, উনি ছাত্রলীগ বা যুবলীগ করেন, এটা কনফার্মেশন, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ল্যাবে চাকরি করেন। এখন আওয়ামী লীগ বলছে, এনসিপি যা বলছে তা সর্বৈব মিথ্যা। আওয়ামী লীগ যেটা বলছে সেটা হলো এই ছেলেটা স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল, কিছুক্ষণ সে তার গাড়ির পিছনে ছিল, তারপর সে যখন ওভারটেক করে গেছে, তখন তার গাড়িকে আবার মানে তার মোটরসাইকেলকে ওভারটেক করে এনসিপির ছেলেরা তাকে রাস্তায় আটকিয়েছে, জিজ্ঞাসা করেছে তুমি কেন আমাদের ফলো করছো, তখন এক কথায় দু কথায় তাকে রেখে চাকু মারা হয়েছে। আমি শপথ করিতেছি যে আগামী ভবিষ্যতে আমার সন্তানকে দুর্নীতি ট্রেনিং দিব। আমি শপথ করিতেছি যে বাংলাদেশে বসবাস করার জন্য আমরা সততার রাস্তা ছেড়ে দিব। আমরা শপথ করতেছি যে কিভাবে তেলবাজি করে, ধান্দাবাজি, লুটপাটের সিন্ডিকেটের অংশ হইয়া আমরা নিজেদের জীবন ভালোভাবে ভোগ করতে পারবো। দেশ জাতির কল্যাণে কোনো কিছু চিন্তারই প্রয়োজন নাই। এই শপথে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ যাবে। কে বাঙালি একটু শেয়ার করবেন, কারণ এই শপথ না করে কি করবেন আপনি দেখেন ডিসি মোহাম্মদ সারওয়ার আলম সারা বাংলাদেশে আমি যদি হাতে গোনা কয়েকজন সরকারি পর্যায়ে খুবই ডিসেন্ট, ভদ্র এমনকি সাহসী ক্যারেক্টার, যিনি অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ সময় কথা বলেছেন। আওয়ামী লীগ সরকারের সময় যাকে একের পর এক বদলি হতে হয়েছে, প্রমোশন হন নাই। তত্ত্বাবধায়ক সরকারের সময় তার প্রমোশন হয়ে তিনি সিলেটের ডিসি হলেন, আর আজকে দিন শেষে তাকে ডিসি থেকে প্রত্যাহার করা হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসাবে সংযুক্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হচ্ছে যে জনস্বার্থে জারিকৃত। তো জনগণের স্বার্থে কোনটা আসেন দেখি। প্রশাসনিক এবং রাজনৈতিক মহল প্লাস সাধারণ মানুষের ধারণা না, আমরা বুঝি যে সম্প্রতি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এবং হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আলম বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন। অর্থাৎ পাবলিকের যে দানের টাকার বড় ডেকটা, এটাতে কোটি কোটি টাকা হয়তো মাসে 6 মাসে আই ডোন্ট নো এখানে কি পরিমাণ টাকা ওঠে। এখন এই টাকাটা মাজারের কাছে কতটুকু ব্যবহৃত হয়, আর যেহেতু হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের এখানে কোনো বংশধর ওয়ারিসধর নাই, সো কারা এটাকে পরিচালনা করে জনস্বার্থে করতেছে, ভালো কথা, আমরা যাবো, দোয়া করবো, হুজুরের রুহের মাগফিরাত কামনা করবো, আমাদের জন্য আমরা দোয়া করবো। কিন্তু এখান থেকে যে অর্থনৈতিক একটা খেলা আছে, সেই খেলাটার ভাগিদার যারা, তারা কিন্তু ভাই বড় কঠিন সিন্ডিকেট। বোঝাই গেছে যে এই ঘটনার মাত্র 3 দিনের মাথায় তাকে ডিসি থেকে প্রত্যাহার করা হলো। বুঝতে হবে এদেশে দুর্নীতিবাজদের সিন্ডিকেট কতটা শক্তিশালী। সরকার চেঞ্জ হবে কিন্তু সিন্ডিকেট চেঞ্জ হবে না, কজ সরকারের মধ্যে সিন্ডিকেট বসবাস করে। দর্শক, বলা হচ্ছে যে গত 12 জুন তিনি মাজার পরিদর্শনে গিয়ে মাজারের আয় ব্যয় স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় তিনি মাজারের আগের দান বাক্সগুলোতে সিলগালা করেন এবং নতুন দান বাক্স স্থাপনা করেন এবং মাজারের ঐতিহাসিক 3টি দানের ডেগো সিলগালা করেন। এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এক পক্ষ এই উদ্যোগকে ইতিবাচক দেখলো, আমরা ইতিবাচক দেখছি, আমরা এটা ইতিবাচকই দেখছি, কিন্তু মাজার ভক্ত এবং অনুসারী যারা, তারা কি সবাই বুঝে এটার প্রতিবাদ করতেছে? অনেকে আমারও আগের বিরুদ্ধে অনেক কথা বলছেন, কিন্তু ভাই এখানে তো আপনার যাইতে মানা করা হয় নাই, এটা রক্ষণাবেক্ষণের জন্য মানা করা হয় নাই। মানা করা হয়েছে, যেটা মানাও করা হয় নাই, যে সরকার ওই পাগলা মসজিদের স্টাইলে সরকার এবং মাজারের যারা কমিটি আছেন তারা যৌথভাবে এই যে দানের টাকাগুলো আসে, এগুলাকে তারা মাজারের কাছে কতটুকু ব্যয় হচ্ছে, এর বাইরে কতটুকু ব্যয় হচ্ছে, আমি অনেক তথ্য জানি, আপনারা অনেকের বিষয়ে জানেন। এই বিষয়টাকে কন্ট্রোলে এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন।
কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।